हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द वे प्लस एजुकेशन। सो फ्रेंड्स, आज থেকে টার্গেট ডাব্লিউপি এবং কেপি অর্থাৎ ডাব্লিউপি যে কনস্টেবল এসআই এবং কেপি যে কনস্টেবল এবং এসআই পরীক্ষা রয়েছে, তো 2025 যে ডাব্লিউপি কেপি এক্সামগুলো আসতে চলেছে তার কিন্তু ডিটেলস এরপর থেকে ক্লাস শুরু হচ্ছে। তো আজ থেকে কিন্তু ক্লাস শুরু হচ্ছে, যা সিরিজটার নাম হচ্ছে রিস্টার্ট সিরিজ। অর্থাৎ অনেকে কিন্তু এর আগে যেহেতু বিভিন্ন কেস মামলা অর্থাৎ ওবিসি কেস থাকার জন্য এতদিন পর্যন্ত পরীক্ষাগুলো হয়নি, তো যেহেতু পরীক্ষার নোটিফিকেশান দিয়ে দিয়েছে এবং টেন্টেটিভ ডেট অলরেডি ডিক্লেয়ার করে দিয়েছে পিআরবির তরফ থেকে, তো আজ থেকে কিন্তু প্রত্যেকটা ক্লাস কিন্তু হবে একদম প্রথম থেকে এবং ডিটেলসভাবে প্রত্যেকটা ক্লাসের কিন্তু ব্যাখ্যা করা হবে। সেখানে প্রত্যেক দিন 25টি করে প্রশ্ন থাকবে এবং হুবহু আসার মতো প্রশ্ন যেগুলো বারবার ডাব্লিউপি কেপি পরীক্ষাতে রিপিটেড হয়েছে সে প্রশ্নগুলো কিন্তু রাখা হয়েছে এই সিরিজটার মধ্যে। তো অবশ্যই সকলে ক্লাসগুলো দেখবে মন দিয়ে, এবং প্রত্যেকটা ক্লাসের পিডিএফ যদি পেতে চাও অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে দ্য ওয়ে প্লস এডুকেশন যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে অবশ্যই সকলে যুক্ত হয়ে যাবে। ওখান থেকে প্রত্যেকটা ক্লাসের পিডিএফ কিন্তু পেয়ে যাবে প্র্যাকটিস সেট করার জন্য, এবং সাথে সাথে অ্যান্সার শিটও কিন্তু দিয়ে দেওয়া হবে। তো অবশ্যই যারা চ্যানেল নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশন করো, যাতে করে প্রত্যেকটা ক্লাসের আপডেট কিন্তু নোটিফিকেশান আকারে তোমরা পেয়ে থাকো। আর ক্লাসটা দেখার সাথে সাথে একটা লাইক ও শেয়ার বন্ধুর সাথে অবশ্যই করবে। তো চলো আজকে সিরিজটা শুরু করা যাক। আজকে হচ্ছে ক্লাস নাম্বার 1। তো ফটাফট সকলে কিন্তু একটা করে লাইক করে দাও, এবং সিরিজটা দেখো একদম ডিটেলসভাবে কিন্তু ব্যাখ্যা করা হয়েছে প্রত্যেকটা ক্লাসের মধ্যে। তো কেউ কিন্তু স্কিপ করবে না, ভিডিওর শেষ পর্যন্ত দেখো, অনেক কিন্তু হেল্পফুল হবে। তো আজকে ডাব্লিউপি কেপি যে 2025 এক্সামকে টার্গেট করে আজ ক্লাস নাম্বার 1 হয়েছে। তো দেখো প্রথম যে প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে যে শিখদের পঞ্চক এর ধারণ করার যে নির্দেশ কোন ধর্মগুরু দেন। তো শিখদের যে পঞ্চক এর ধারণ করার নির্দেশ কোন শিখ গুরু দিয়েছিলেন। দেখো অপশান এতে কী রয়েছে, অপশান এতে রয়েছে গুরু তেগ বাহাদুর, অপশান বিতে গুরু রঞ্জিত সিং, অপশান সিতে গুরু গোবিন্দ সিং, এবং অপশান ডিতে রয়েছে গুরু হরগোবিন্দ। সেক্ষেত্রে সঠিক উত্তর কী হবে সকলে কমেন্ট করে অবশ্যই জানাবে যে ক্ষেত্রে সঠিক উত্তর কী হবে। তো একের দাগের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, অর্থাৎ গুরু গোবিন্দ সিং কিন্তু শিখদের পঞ্চকয়ের ধারণার নির্দেশ দিয়েছিলেন। এখানে দেখো বলা রয়েছে না ডিটেলসে ইসলাম ধর্ম গ্রহণ না করায় নবম শিখ গুরু তেগ বাহাদুরকে হত্যা করেছিলেন মুঘল সম্রাট ঔরঙ্গজেব। এটাও কিন্তু প্রশ্ন এবং প্রিভিয়াস ইয়ার প্রশ্ন। নেক্সট 2 নম্বর কি বলছে, এখানে ডিটেলসে অমৃতসরের স্বর্ণ মন্দির ষোড়শ শতাব্দীতে চতুর্থ শিখ গুরু রামদাস কিন্তু তৈরি করেছিলেন। তো এই ইনফরমেশন ডিটেলসগুলো কিন্তু অবশ্যই সকলে মনে রাখার চেষ্টা করবে। নেক্সট 2 নম্বর প্রশ্ন কি বলেছে না মোহাম্মদ বিন তুগলক তার রাজধানী দিল্লি থেকে কোথায় স্থানান্তরিত করেছিলেন। মোহাম্মদ বিন তুগলক তার রাজধানী দিল্লি থেকে কোথায় স্থানান্তরিত করেছিলেন। তো অপশানগুলো পরের পেজে রয়েছে কি দেখো সকলে একটু, না অপশান এতে কনৌজে পরিবর্তন করেছিলেন, অপশান বিতে দেবগিরি, অপশান সিতে তাঞ্জোর, নাকি অপশান ডিতে পাটলিপুত্র। তো মোহাম্মদ বিন তুগলক কোথায় স্থানান্তরিত করেছিলেন, না এটা সঠিক উত্তর হয়ে যাবে দেবগিরি। দিল্লি থেকে দেবগিরিতে তিনি স্থানান্তরিত করেছিলেন, অর্থাৎ অপশান বি হচ্ছে এখানে সঠিক উত্তর। এখানে দেখো ডিটেলসে কী রয়েছে না গিয়াসউদ্দিন তুগলক তুগলক রাজবংশের প্রতিষ্ঠাতা। এটাও কিন্তু প্রশ্ন আসছে যে তুগলক রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন। দ্বিতীয়ত পাটলিপুত্র যেখানে তৃতীয় বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয় মৌর্য যুগের শ্রেষ্ঠ সম্রাট অশোকের সময়। এটাও কিন্তু মনে রাখবে, এই যে পাটলিপুত্র স্থানটা এটা কিন্তু তৃতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল এখানে, যেখানে মৌর্য যুগের শ্রেষ্ঠ সম্রাট অশোকের সময় হয়। নেক্সট দেখো 3 নম্বর প্রশ্ন তারপর কি বলছে না 1885 সালে, এখানে আজকে যে সিরিজটা রেখেছি সেখানে কিন্তু আমি ইতিহাস থেকেই প্রশ্নগুলো রেখেছি 25টা প্রশ্ন। এই জন্যেই এক এক করে শুরু করছি এবং ইতিহাসটা দিয়ে শুরু করছি এই কারণে, কারণ এখান থেকে ইতিহাস থেকে যদি 40টা যদি জিকে থাকে তার মধ্যে ইতিহাস থেকে অলরেডি আমি বলে দিচ্ছি 15 থেকে 18টা কিন্তু জিকে কিন্তু ইতিহাস থেকে এসে থাকে যদি 40টা জিকে আসে। তো যেহেতু এখানে মোট জিকের সংখ্যা থাকছে 25টা, তো 25টা যদি যেহেতু জিকে 25 এবং ম্যাথ 25 রিজনিং 25 কনস্টেবলের ক্ষেত্রে, এবং 10 থাকছে ইংরেজি ক্ষেত্রে, অর্থাৎ মোট 85 নাম্বার এবং 15 নাম্বার যে ইন্টারভিউ। তো এই 85-র মধ্যে যদি 25টা যদি জিকে থাকে সেক্ষেত্রে আমি বলে দিতে পারি যে 8 থেকে 10টা কিন্তু জিকে থাকবে এই ইতিহাস থেকে, এবং সেগুলো রিপিটেড সিরিজের মধ্যেই থাকবে। তো সিরিজটা কিন্তু সকলে দেখো, অনেক কিন্তু হেল্পফুল হবে। তো এই যে 1850 সালে কংগ্রেসের প্রথম অধিবেশন নিম্নোক্ত কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল। দেখো অপশানগুলো কী রয়েছে, অপশান এতে মাদ্রাজ,
অপশান বিতে কলকাতা, অপশান সিতে বোম্বাই, নাকি অপশান ডিতে দিল্লি? তো এক্ষেত্রে 3-এর দাগের সঠিক উত্তর কী হবে? না, 3-এর দাগের সঠিক উত্তরে যাবে অপশান সি, অর্থাৎ বোম্বাইতে 1885 সালে কংগ্রেসের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। বোম্বাই হচ্ছে এখানে সঠিক উত্তর। দেখো এখানে ডিটেলস কী রয়েছে, না প্রথম অধিবেশন যেখানে গোকুলদাস তেজপাল কলেজে হয় বোম্বাইতে 1885 সালে। উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় ছিলেন প্রথম সভাপতি। তাহলে যদি প্রশ্ন পড়ে যে প্রথম অধিবেশন যে 1885 সালে হয়েছিল বোম্বাইতে, সেখানে সভাপতি কে ছিলেন বা সভাপতিত্ব কে করেন? না, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় হবে এটার উত্তর। এটা কিন্তু মনে রাখবে। নেক্সট দেখো তারপরে কি বলেছে আর একটা প্রশ্ন ডিটেলসে, যে বলা রয়েছে যে কলকাতা অধিবেশন যেটা 1886 সালে, সেখানে সভাপতি করেছিলেন দাদাভাই নওরোজি। এটাও কিন্তু মনে রাখার চেষ্টা করবে। নেক্সট তারপরে 4 নম্বর প্রশ্ন কি বলছে, না নিম্নলিখিত কোন সম্রাট বাংলার আকবর নামে পরিচিত? ভিভিআই এই প্রশ্নটা অনেকবার এসছে কিন্তু এটা, যে নিম্নলিখিত কোন সম্রাট বাংলার আকবর নামে পরিচিত? অপশানগুলো দেখো, অপশান এতে হুমায়ুন শাহ, অপশান বিতে ইলিয়াস শাহ, অপশান সিতে বরকত শাহ এবং অপশান ডিতে হুসেন শাহ। সেক্ষেত্রে 4-এর দাগের সঠিক উত্তর কী হবে? না, 4-এর দাগের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, অর্থাৎ হুসেন শাহ ছিলেন নিম্নলিখিত বাংলার আকবর নামে পরিচিত ব্যক্তি। এটা অনেক সময় কিন্তু ইলিয়াস শাহ করে দাও, কিন্তু ইলিয়াস শাহ সঠিক উত্তর হবে না, হুসেন শাহ হবে সঠিক উত্তর। দেখো ডিটেলসের মধ্যে কী দেওয়া রয়েছে, না হুসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা ছিলেন আলাউদ্দিন হুসেন শাহ, এবং হুসেন শাহর সময় চৈতন্য মহাপ্রভু আবির্ভাব হয় বা চৈতন্য মহাপ্রভুর সমসাময়িক ছিলেন এই হুসেন শাহ, যিনি বাংলার আকবর নামে পরিচিত। নেক্সট তারপরে 5 নম্বর প্রশ্ন কি বলছে, না 1938 এই যে 1938 সালে সর্বপ্রথম কোন কংগ্রেস অধিবেশনে শ্রী সুভাষচন্দ্র বসু সভাপতি নির্বাচিত হন বা সভাপতি নির্বাচিত হয়েছিলেন? অর্থাৎ স্থানগুলো দিয়ে দেওয়া হয়েছে। তো 1938 সালে প্রথমত এটা মনে রাখবে যে শ্রী সুভাষচন্দ্র বসু প্রথম কংগ্রেসের সভাপতি হন, এবং সেটা কোন জায়গাতে? দেখো অপশানগুলো কী রয়েছে এবং কমেন্ট করার চেষ্টা করো। অপশান এতে ত্রিপুরী, অপশান বিতে চৌরি চৌরা, অপশান সিতে কলকাতা, নাকি অপশান ডিতে হরিপুরা? তোমরা এই প্রশ্নটার উত্তর আশা করছি জানো সকলে। তো 5-এর দাগের সঠিক উত্তর যাবে অপশান ডি, অর্থাৎ হরিপুরাতে কিন্তু সুভাষচন্দ্র বসু প্রথম সভাপতি করেন 1938 সালে। এটা কিন্তু মনে রাখবে। নেক্সট তারপর দেখো কী রয়েছে, তো তার আগে একটু ডিটেলসে দেখার চেষ্টা করো। এখানে বলা রয়েছে যে হরিপুরা অধিবেশনে জওহরলাল নেহরুর অধীনে জাতীয় পরিকল্পনা কমিটি কিন্তু গঠিত হয়েছিল, এটা মনে রাখবে। এবং 1917 সালে কলকাতায় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন অ্যানি বেসান্ত। এটাও কিন্তু ভিভিআই এবং এটাও কিন্তু প্রশ্ন এসেছে প্রিভিয়াস ইয়ারে। ওকে, নেক্সট তারপর 6 নম্বর প্রশ্ন কি বলছে, না নিম্নলিখিত কোন বড়লাটকে ভারতের রেলপথ নির্মাণের পথিকৃৎ বলা হয়? তো নিম্নলিখিত কোন বড়লাটকে ভারতের রেলপথ নির্মাণের পথিকৃৎ বলা হয়? অপশানগুলো দেখো কি রয়েছে। অপশান এতে লর্ড ডালহৌসি, অপশান বিতে লর্ড কার্জন, অপশান সিতে লর্ড মেয়ো এবং অপশান ডিতে রয়েছে লর্ড কর্নওয়ালিস। তো এক্ষেত্রে 6-এর দাগের সঠিক উত্তর কী হবে? না কোন বড়লাটকে রেলপথের নির্মাণের পথিকৃৎ বলা হয়? অপশান এ, অর্থাৎ লর্ড ডালহৌসিকে বলা হয় রেলপথ নির্মাণের পথিকৃৎ। এখানে দেখো ডিটেলস কী দেওয়া রয়েছে, অনেকগুলো ডিটেলস দেওয়া রয়েছে। না প্রথমত কি বলছে যে 16 এপ্রিল 1853 সালে বোম্বে থেকে থানে পর্যন্ত প্রথম রেলপথ 34 কিমি এটি তৈরি হয়। দ্বিতীয়ত লর্ড ডালহৌসি সত্যবিলোপ নীতি প্রবর্তন করেন, এটাও কিন্তু বিবিআই প্রশ্ন এসছে। নেক্সট 3 নম্বর বলছে লর্ড কর্নওয়ালিস সিভিল সার্ভিসের জনক, এটা প্রশ্ন পড়ে যে সিভিল সার্ভিসের জনককে? লর্ড কর্নওয়ালিস। তিনি 10 সালা বন্দোবস্ত, চিরস্থায়ী বন্দোবস্ত এবং সূর্যাস্ত আইন এই 3টে তিনি নির্মাণ করেছিলেন। লর্ড কার্জন বঙ্গভঙ্গ করেন 1905 সালে। তো এই যে ইম্পর্টেন্ট যে ডিটেলসগুলো আমি দিচ্ছি অবশ্যই কিন্তু মনে রাখবে এবং এগুলোও কিন্তু পরীক্ষাতে এসেছে। নেক্সট তারপর 7 নম্বর প্রশ্ন, যে কত সালে মহাত্মা গান্ধী ডান্ডি অভিযান শুরু করেন? তো কত সালে মহাত্মা গান্ধী ডান্ডি অভিযান শুরু করেছিলেন? দেখো পরের পেজে অপশানগুলো দেওয়া রয়েছে। তো ডান্ডি অভিযান কত সালে শুরু হয়েছিল? দেখো অপশান এতে কী রয়েছে, অপশান এতে 1930, অপশান বিতে 1920, অপশান সিতে 1935, নাকি অপশান ডিতে 1925? তো এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে তোমরা সকলে কমেন্ট করো, যে ডান্ডি অভিযান 7-এর দাগের সঠিক উত্তর কি? ডান্ডি অভিযান কোথা থেকে শুরু হয়েছিল এবং কত সালে হয়েছিল? না এটার সঠিক উত্তর হয়ে যাবে 7-এর দাগের অপশান এ, অর্থাৎ 1930 সালে ডান্ডি অভিযান মহাত্মা গান্ধী শুরু করেছিলেন। কোথা থেকে কোথায় দেখো দেওয়া রয়েছে ডিটেলসে। না এই ডান্ডি অভিযান
12 মার্চ 1930 থেকে 5 এপ্রিল 1930 পর্যন্ত টোটাল 24 দিন কিন্তু এই ডান্ডি অভিযান হয়, যেখানে গুজরাটের সবরমতী আশ্রম থেকে ডান্ডি পর্যন্ত মোট 240 মাইল পথ এবং 78 জন নিয়ে কিন্তু এই ডান্ডি অভিযান করা হয়েছিল। এবং এই সময় ভাইসরয় কে ছিলেন? লর্ড আরউইন। এটাও কিন্তু প্রশ্ন আসে, না ডান্ডি অভিযানের সময় ভাইসরয় কে ছিলেন? না লর্ড আরউইন। নেক্সট দেখো তারপরে 8 নম্বর প্রশ্ন কি বলছে, না সংহিতা, আরণ্যক, উপনিষদ এবং যে এই মহাভারত উপনিষদ এদের মধ্যে কোনটি বেদের অংশ নয়? অর্থাৎ তাহলে বেদের অংশ এই নিম্নের যে রয়েছে সেগুলোর মধ্যে বটে, তাহলে কোনটি নয় বলেছে? সংহিতা, আরণ্যক, মহাভারত এবং উপনিষদের মধ্যে। তো সকলে কমেন্ট করো যে বেদের অংশ কোনটি নয়। অপশান এতে মহাভারত, অপশান বিতে সংহিতা, অপশান সিতে উপনিষদ এবং অপশান ডিতে আরণ্যক। তো আমরা সকলে জানি যে মহাভারত হচ্ছে একটি কাব্য, অর্থাৎ মহাকাব্য বলা চলে, কিন্তু এটা কোনো বেদের অংশ নয়, অর্থাৎ অপশান এ হচ্ছে এখানে সঠিক উত্তর। ওকে, দেখো ডিটেলস দেওয়া রয়েছে। মহাভারত হচ্ছে বৃহৎ মহাকাব্য, যেটি ব্যাসদেব লিখেছিলেন, কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস বলা হয়। এবং রামায়ণ লিখেছিলেন, এটিও আদিকাব্য, এবং এটি লিখেছিলেন বাল্মীকি। ওকে, নেক্সট তারপর প্রশ্ন দেখো 9 নম্বর প্রশ্ন কি বলছে, না পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? তো ইতিহাস থেকে এই প্রশ্নগুলো আসে যে প্রথম সম্রাট বা প্রতিষ্ঠাতা কে, শেষ সম্রাট কে, শ্রেষ্ঠ সম্রাট কে। তো পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? অপশান এতে নরসিংহ বর্মন, অপশান বিতে দ্বিতীয় পুলকেশী, অপশান সিতে প্রথম রাজরাজ এবং অপশান ডিতে তৃতীয় গোবিন্দ। তো 9 থেকে সঠিক উত্তর কী হবে সকালে কমেন্ট করো। নেগেটিভের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, অর্থাৎ নরসিংহ বর্মন ছিলেন পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট। এখানে দেখো ডিটেলস দেওয়া রয়েছে, না পল্লব বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সিংহ বিষ্ণু। এবং প্রথম রাজরাজ ছিলেন চোল বংশের অন্যতম শ্রেষ্ঠ শাসক, শক্তিশালী তিনি নৌবহরও কিন্তু গড়ে তোলেন। কে? এই প্রথম রাজরাজ। এটাও কিন্তু মনে রাখবে। তো প্রত্যেকটা প্রশ্নের সাথে সাথে প্রত্যেকটি যে অপশান রয়েছে তার ডিটেলস কিন্তু ব্যাখ্যা করা হচ্ছে। তো অবশ্যই ক্লাসটা দেখার সাথে সাথে লাইক, এবং যারা চ্যানেল নতুন আছে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। প্রত্যেক দিন কিন্তু একটা একটা করে ক্লাস নিয়ে আসা হবে। এর সাথে সাথে হিস্ট্রির সাথে সাথে জিওগ্রাফি, পলিটি বা ইকোনমিক্স বা সায়েন্স পার্টগুলো যে জিকে প্রশ্ন আসে অবশ্যই 25 নাম্বার থাকে সেটা কিন্তু ক্লিয়ার করার চেষ্টা করব, এবং স্ট্যাটিস্টিক পার্টগুলোও কিন্তু নিয়ে আসবো। তো যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করবে। আর ভিডিও ডেসক্রিপশন বক্সে যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই কিন্তু সেখানে সকলে যুক্ত হয়ে যাবে। নেক্সট দেখো তারপর 10 নম্বর প্রশ্ন কি বলছে, না ইংরেজ সরকারের পেশ করা ইলবার্ট বিল কিসের সঙ্গে সম্পর্কিত ছিল? তো ইংরেজ সরকারের যে পেশ করা ইলবার্ট বিল এটা কিসের সঙ্গে সম্পর্কিত? এটাও কিন্তু পিআইকিউ প্রশ্ন, এবং প্রত্যেকটা রিপিটেড প্রশ্ন, পিআইকিউর সাথে সাথে রিপিটেড প্রশ্ন, যেগুলো বারবার ডাব্লিউবির যে লেডি কনস্টেবল এসআই, যেখানে কলকাতা পুলিশের লেডি কনস্টেবল এসআই সমস্ত পরীক্ষাতে কিন্তু আসা প্রশ্ন, এমনকি পিএসসি ডাব্লিউবিসিএস প্রশ্নও কিন্তু এসছে যেগুলো রিপিটেড করা হচ্ছে, এবং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু অথেন্টিকভাবে আলোচনা করা হচ্ছে। তো দেখো 10 নম্বর ইংরেজ সরকারের পেশ করা যে ইলবার্ট বিল এটি কিসের সঙ্গে সম্পর্কিত? অপশান এতে অর্থনীতি, অপশান বিতে ধর্ম, অপশান সিতে বিচার ব্যবস্থা, নাকি অপশান ডিতে সৈন্যবাহিনী। সেক্ষেত্রে 10 থেকে সঠিক উত্তর কী হবে? না 10 থেকে সঠিক উত্তর যাবে অপশান সি, অর্থাৎ বিচার ব্যবস্থার সাথে সম্পর্কিত হচ্ছে এই ইলবার্ট বিল। এটা কিন্তু মনে রাখবে। ওকে, দেখো এখানে ডিটেলস দেওয়া রয়েছে যে ইলবার্ট বিল কার সময় এটা পেশ হয়। না ইলবার্ট বিল 1883 সালে লর্ড রিপনের সময় কিন্তু এটা পাস হয় বা পেশ করা হয়। ওকে, নেক্সট তারপর দেখো 11 নম্বর প্রশ্ন কি বলছে, যে মহাত্মা গান্ধী এই যে চম্পারণ নামক যে স্থান রয়েছে সেখানে আইন অমান্য রন সেটি নিম্নলিখিত কোন রাজ্যটিতে অবস্থিত আন্দোলন শুরু করেন বা ছিল? অর্থাৎ এই যে চম্পারণ বলে যে জায়গাটা এটা কোন জায়গায় অবস্থিত ছিল? এটা একটু প্রশ্নটা একটু গোলমাল হয়ে গেছে মনে হচ্ছে। তো এই চম্পারণ যে জায়গাটা সেটা কোথায় ছিল? অপশান এতে উত্তরপ্রদেশ, অপশান বিতে রাজস্থান, অপশান সিতে মহারাষ্ট্র, নাকি অপশান ডিতে বিহার। তো 11 থেকে সঠিক উত্তর কী হবে? না চম্পারণ নামক যে জায়গাটি সেটি কোথায় অবস্থিত? না অপশান ডি, অর্থাৎ বিহার রাজ্যে কিন্তু এই চম্পারণ নামক যে জায়গাটি সেটা কিন্তু অবস্থিত। দেখো এখানে ডিটেলস দেওয়া রয়েছে। প্রথম হচ্ছে চম্পারণ সত্যাগ্রহ, এটা 1917 সালে হয়েছিল, এটা গান্ধীজির প্রথম সত্যাগ্রহ, এটা কিন্তু প্রশ্ন আসে। নেক্সট 2 নম্বর দেওয়া রয়েছে আহমেদাবাদ সত্যাগ্রহ, যেটা একটা মিল ধর্মঘট ছিল, ফেব্রুয়ারি 1918 সালে হয়েছিল।
এটা গান্ধীজির প্রথম অনশন ধর্মঘট। এই প্রশ্নগুলো কিন্তু আসে যে গান্ধীজির প্রথম যদি বলে অনশন ধর্মঘট কোনটি, সেটা বলবে আহমেদাবাদ সত্যাগ্রহ। গান্ধীজির প্রথম সত্যাগ্রহ কোনটি, সেটা হচ্ছে চম্পারণ সত্যাগ্রহ। এবং নেক্সট তারপরে 3 নম্বর রয়েছে খেদা সত্যাগ্রহ, যেটা মার্চের 1918 সালে হয়। গান্ধীজির প্রথম অসহযোগ আন্দোলন। এবং এই গান্ধীজি যে 3টি সত্যাগ্রহ এটি পরপর দেওয়া আছে পরীক্ষায়, কিন্তু সময় অনুযায়ী এগুলো কিন্তু সাজাতে বলে অনেক সময়। ওকে, নেক্সট তারপরে 12 নম্বর প্রশ্ন কি বলছে না, মুঘল আমলে প্রচলিত যে মনসবদারি ব্যবস্থা এটি কিসের সঙ্গে সম্পর্কিত ছিল? তো মনসবদারি ব্যবস্থা কিসের সঙ্গে সম্পর্কিত ছিল? অপশান এতে অর্থনীতি, অপশান বিতে ধর্ম, নেক্সট তারপর দেখো পরের পেজে দেওয়া রয়েছে অপশান সিতে বিচার ব্যবস্থা, এবং অপশান ডিতে রয়েছে সৈন্য ব্যবস্থা। তো এটা কিসের সাথে সম্পর্কিত? না আমরা সকলে জানি মনসবদারি ব্যবস্থা কিসের সাথে সম্পর্কিত, না এটা হচ্ছে সৈন্যবাহিনী, অর্থাৎ অপশান ডি হচ্ছে এখানে সঠিক উত্তর, সৈন্যবাহিনীর সাথে সম্পর্কিত। দেখো কি বলছে ডিটেলসটা একটু, যে মনসব কথার অর্থ হচ্ছে কি না, মনসব কথার অর্থ হচ্ছে পদমর্যাদা। এটি ছিল সামরিক এবং অসামরিক মুঘল কর্মীদের বিভিন্ন স্তরের মর্যাদার একটা প্রতীক। ওকে, নেক্সট তারপর দেখো 13 নম্বর প্রশ্ন কি বলছে না, বাংলার আকবর কাকে বলা হয়? এটা কিন্তু রিপিটেড প্রশ্ন, দেখো আরেকবার করালাম প্রথম দিকে, এটা কিন্তু কেপি প্রিলিমসেও কিন্তু এসেছিল। তো বাংলার আকবর কাকে বলা হয় সকলে কমেন্ট করার চেষ্টা করো। অপশান এতে প্রতাপাদিত্য, অপশান বিতে শশাঙ্ক, অপশান সিতে ইলিয়াস শাহ এবং অপশান ডিতে হুসেন শাহ। তো 13 দাগের সঠিক উত্তর হবে হুসেন শাহ। আমরা সকলে জানি যে বাংলার আকবর নামে পরিচিত হুসেন শাহ। এটার আর ডিটেলস ব্যাখ্যা করছি না, প্রথমেই ব্যাখ্যা করে দিয়েছি। নেক্সট তারপরে 14 নম্বর প্রশ্ন কি বলছে না, অষ্টাঙ্গিক মার্গ, এই অষ্টাঙ্গিক মার্গ কোন ধর্মের সাথে সম্পর্কিত? অষ্টাঙ্গিক মার্গ কোন ধর্মের সাথে সম্পর্কিত? অপশান এতে বৌদ্ধ, অপশান বিতে হিন্দু, অপশান সিতে ইসলাম, নাকি অপশান ডিতে রয়েছে জৈন। তো অষ্টাঙ্গিক মার্গ কিসের সাথে সম্পর্কিত? তো 14 দাগের সঠিক উত্তর কী, বা অষ্টাঙ্গিক মার্গ কিসের সাথে সম্পর্কিত? এক্ষেত্রে সঠিক উত্তরে যাবে অপশান কি এ, অর্থাৎ বৌদ্ধ ধর্মের সাথে সম্পর্কিত হচ্ছে অষ্টাঙ্গিক মার্গ, বৌদ্ধ ধর্মের সাথে সম্পর্কিত। দেখো এই ডিটেলস ব্যাখ্যা দেওয়া রয়েছে পরের পেজে। তো প্রথম এই যে বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা তিনি কে ছিলেন? গৌতম বুদ্ধ, যিনি সিদ্ধার্থ নামে পরিচিত। জৈন ধর্মের প্রতিষ্ঠাতা কে ছিলেন? ঋষভদেব, কেউ কিন্তু মহাবীর করবে না। পার্শ্বনাথ ছিলেন জৈন ধর্মের 23তম তীর্থঙ্কর, এবং মহাবীর ছিলেন জৈন ধর্মের 24তম বা শেষ তীর্থঙ্কর। এই 4টি প্রশ্নই কিন্তু পরীক্ষাতে এসেছে। নেক্সট 15 নম্বর প্রশ্ন কি বলছে যে গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা কী ছিল? এটা কিন্তু আমি কালকে কমিউনিটি পোস্টও দিয়েছিলাম, অনেকে কিন্তু উত্তর দিয়েছে সঠিক, এবং অনেকেই পারেনি। তো গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা কী ছিল? অপশান এতে হিন্দি, অপশান বিতে পালি, অপশান সিতে প্রাকৃত, নাকি অপশান ডিতে সংস্কৃত। তো গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা কী ছিল? এক্ষেত্রে সঠিক উত্তর যাবে 15 দাগের অপশান ডি, অর্থাৎ সংস্কৃত ভাষা ছিল গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা। এটা কিন্তু মনে রাখবে। দেখো গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? না গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা ছিলেন শ্রীগুপ্ত। সকলে আমাকে কমেন্ট করে জানাও যে গুপ্ত বংশের সর্বশ্রেষ্ঠ সম্রাট বা রাজা কে ছিলেন? গুপ্ত বংশের সর্বশ্রেষ্ঠ সম্রাট বা রাজা, এটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাও। নেক্সট তারপরে 16 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, এখানে বলছে ভারতীয় জাতীয় কংগ্রেসের একমাত্র কোন অধিবেশনে মহাত্মা গান্ধী সভাপতিত্ব করেছিলেন? তো মহাত্মা গান্ধী জাতীয় কংগ্রেসে একবারই সভাপতিত্ব করেন, সেটা কোন অধিবেশনে করেছিলেন? অর্থাৎ জায়গাটার নাম বলেছে এখানে, সালটা অনেক সময় আসে। অপশান এতে করাচি, অপশান বিতে দেখো পরের পেজে দেওয়া রয়েছে, অপশান বিতে কী রয়েছে? অপশান বিতে রয়েছে অমরাবতী, অপশান সিতে নাগপুর, নাকি অপশান ডিতে বেলগাঁও। তো মহাত্মা গান্ধী কংগ্রেসের কোন অধিবেশনে সভাপতি করেন? এক্ষেত্রে 16 দাগে সঠিক উত্তর যাবে অপশান ডি, অর্থাৎ বেলগাঁওতে তিনি কিন্তু একমাত্র যেখানে সভাপতিত্ব করেছিলেন কংগ্রেসের অধিবেশনে। দেখো ডিটেলস কি বলছে না, মহাত্মা গান্ধী 1924 সালে, সালটাও কিন্তু আসে, ভারতীয় জাতীয় কংগ্রেসের বেলগাঁও বলে যে অধিবেশন সেখানে কিন্তু সভাপতিত্ব করেছিলেন, এবং একবারই করেছিলেন। নেক্সট তারপরে 17 নম্বর দাগের প্রশ্ন দেখো কি বলছে যে ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের অঙ্গীকার নেওয়া হয়েছিল? অর্থাৎ পূর্ণ স্বরাজের অঙ্গীকার কখন নেওয়া হয়েছিল বা কোন অধিবেশনে? অপশান এতে, এটাও কিন্তু কমিউনিটি পোস্টে দিয়েছিলাম, অপশান এতে লাহোর 1929 সালে যেটা হয়, অপশান বিতে মাদ্রাজ যেটা 1927 সালে হয়, অপশান সিতে হরিপুরা যেটা 1938 সালে হয়, এবং অপশান ডিতে রয়েছে কলকাতা যেটা 1928 সালে হয়। তো যারা কমিউনিটি পোস্টে উত্তর দিয়েছো সকলে কিন্তু এখানে উত্তর দেওয়ার চেষ্টা করো বা কমেন্ট করো। তো 17 দাগের সঠিক উত্তর কী হবে? পূর্ণ স্বরাজের অঙ্গীকার নেওয়া হয় কোন অধিবেশনে জাতীয় কংগ্রেসের? এক্ষেত্রে 17 দাগের সঠিক উত্তর যাবে অপশান এ,
অর্থাৎ লাহোর অধিবেশন 1929 সালে কিন্তু পূর্ণ স্বরাজের অঙ্গীকার নেওয়া হয়েছিল। দেখো এখানে দেওয়া রয়েছে মাদ্রাজ অধিবেশন যেটা 1927 সালে হয়, সভাপতি কে ছিলেন? M.A. আনসারি। হরিপুরা অধিবেশন 1938 সালে হয়, যেটা বললাম সুভাষচন্দ্র বসু সভাপতি করেছিলেন। এবং 1928 সালে যেটা হয় কলকাতা অধিবেশন, এখানে সভাপতি করেছিলেন মতিলাল নেহরু। তো সকলে কমেন্ট করে জানাও কেমন লাগছে ক্লাসগুলো। যদি হেল্পফুল হয় অবশ্যই বলবো প্রত্যেক দিন ক্লাসগুলো দেখো, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। প্রত্যেক দিন ক্লাস কিন্তু নিয়ে আসবো একদম ডিটেলস পুঙ্খানুপুঙ্খভাবে, যাতে করে সকলে একটার সাথে একটা লিঙ্ক করে পড়তে পারো। তো নেক্সট 18 নম্বর দাগের প্রশ্ন কি বলছে না, কোন সভ্যতার অধিবাসীরা প্রথম নিকাশি ব্যবস্থার প্রচলন করেন? তো দেখো অপশানগুলো কী রয়েছে। অপশান এতে মেসোপটেমিয়া সভ্যতা, অপশান বিতে মিশরের সভ্যতা, অপশান সিতে সিন্ধু সভ্যতা, নাকি অপশান ডিতে চৈনিক সভ্যতা। তো কোন সভ্যতার অধিবাসীরা প্রথম নিকাশি ব্যবস্থার প্রচলন করেন? এক্ষেত্রে সঠিক উত্তর যাবে অপশান সি, অর্থাৎ সিন্ধু সভ্যতার অধিবাসীরা প্রথম নিকাশি ব্যবস্থার প্রচলন করেছিলেন। দেখো ডিটেলস দেওয়া রয়েছে কি এখানে, যে হরপ্পা সভ্যতা যিনি কে আবিষ্কার করেন? না, হরপ্পা সভ্যতা আবিষ্কার করেছিলেন বিখ্যাত প্রত্নতত্ত্ববিদ দয়ারাম সাহানি। কোথায়? না রাভি নদীর তীরে, এটা রাভি হবে কি, রাভি নদীর তীরে এই হরপ্পা সভ্যতা অবস্থিত। নেক্সট মহেঞ্জোদারো সভ্যতা আবিষ্কার করেন কে? রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, এবং এটি সিন্ধু নদীর তীরে অবস্থিত। তো এই দুটোই কিন্তু ফ্যাক্ট মনে রাখবে, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। নেক্সট 19 দাগের প্রশ্ন কি বলছে না, কত সালে সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়? এটাও কিন্তু কমিউনিটি পোস্টে দিয়েছিলাম, এটা BVI প্রশ্ন। তো কিষাণ সভা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? দেখো অপশানগুলো কী রয়েছে। অপশান এতে 1916, অপশান বিতে 1926, অপশান সিতে 1936, এবং অপশান ডিতে 1946। তো এই ধরনের অনেক ক্লোজ কিন্তু প্রশ্নগুলো অপশানগুলো দেওয়া থাকে, তো অনেকেই কনফিউজ হয়ে যাও। তো এখানে সঠিক উত্তর কী হবে? 19 দাগের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, অর্থাৎ সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়েছিল 1936 সালে। ওকে, নেক্সট দেখো তারপরে একটু ডিটেলস দেওয়া রয়েছে যে এটি প্রতিষ্ঠা করেছিলেন কে? না স্বামী সহজানন্দ সরস্বতী, NG রঙ্গা এবং ইন্দুলাল যাজ্ঞিক, এই তিনজন কিন্তু এই সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠা করেন। নেক্সট তারপর দেখো 20 নম্বর প্রশ্ন কি বলছে না, অজাতশত্রু কোন মহাজনপদের অধিপতি ছিলেন? অজাতশত্রু যে মহাজনপদগুলো 16 মহাজনপদ ছিল, তার মধ্যে কোন মহাজনপদের অধিপতি ছিলেন? তো আশা করছি সকলের উত্তর পারবে, কমেন্ট বক্সে কমেন্ট করো। দেখো অপশানগুলো, অপশান এতে অঙ্গ, অপশান বিতে কৌশল, অপশান সিতে এটা মগধ হবে, কী হবে এটা মগধ হবে, এটা মগধ, এবং অপশান ডিতে অবন্তী। তো যেটা সঠিক উত্তর হবে সেটাই কিন্তু অপশানটা ভালো করে দেওয়া নেই, এটা সঠিক উত্তর যাবে অপশান সি, অর্থাৎ মগধের তিনি অধিপতি ছিলেন। অপশান সি হচ্ছে এখানে সঠিক উত্তর। দেখো ডিটেলস কী দেওয়া রয়েছে না, অজাতশত্রু ছিলেন মগধ মহাজনপদের অধিপতি, তিনি ছিলেন বিম্বিসারের পুত্র এবং মহাবীর ও গৌতম বুদ্ধের সমসাময়িক। এটাও কিন্তু প্রশ্ন আসে যে নিম্নলিখিত মধ্যে কোন মগধের রাজা মহাবীর এবং গৌতম বুদ্ধের সমসাময়িক ছিলেন? না বলবে অজাতশত্রু। নেক্সট 21 নম্বর প্রশ্ন দেখো কী বলছে না, কোন মোগল সম্রাট দিন ইলাহি প্রচলন করেন? BVI এটা কিন্তু প্রশ্ন করে রাখো, দিন ইলাহি কোন মোগল সম্রাট প্রচলন করেছিলেন? তো এক্ষেত্রে 21 দাগের সঠিক উত্তর কী হবে সকলে কমেন্ট করার চেষ্টা করো। অপশান এতে শাহজাহান, অপশান বিতে হুমায়ুন, অপশান সিতে জাহাঙ্গীর, নাকি অপশান ডিতে আকবর। তো কোন মোগল সম্রাট দিন ইলাহি প্রচলন করেন? এক্ষেত্রে সঠিক উত্তর যাবে অপশান ডি, অর্থাৎ সম্রাট আকবর এই দিন ইলাহি প্রচলন করেছিলেন। এখানে দেখো ডিটেলস কিছু দেওয়া থাকবে অবশ্যই, দেখো ডিটেলস দেওয়া রয়েছে কি বলছে না, মোগল সম্রাট আকবর দিন ইলাহি প্রচলন করেন। দিন ইলাহি হলো ইসলাম, হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্ম থেকে নেওয়া বিভিন্ন ধর্মীয় বিশ্বাসের একটি মিশ্রণ। আকবর দিন ইলাহি প্রচলন করেছিলেন তার সাম্রাজ্যের বিভিন্ন ধর্মের মানুষদের একত্রিত করার জন্য। তিনি বিশ্বাস করতেন যে সমস্ত ধর্মই একই সত্যের দিকে নিয়ে যায়। তো এই ডিটেলস ফ্যাক্টটা কিন্তু অবশ্যই সকলে মনে রাখার চেষ্টা করবে। নেক্সট তারপরে 22 নম্বর প্রশ্ন কি বলছে না, 1857 সালের মহাবিদ্রোহের সময় কানপুরের হয়ে কোন বিদ্রোহী নেতৃত্ব দিয়েছিলেন? অর্থাৎ কানপুরের হয়ে 1857 সালে যে মহাবিদ্রোহী ছিল সেখানে কে নেতৃত্ব দিয়েছিলেন? অপশান এতে নানা সাহেব, অপশান বিতে দ্বিতীয় বাহাদুর শাহ, অপশান সিতে রানী লক্ষ্মীবাই এবং অপশান ডিতে বেগম হজরত মহল।
তো এখান থেকে 1857 মহাবিদ্রোহ থেকে কিন্তু প্রশ্ন আসেই। সেক্ষেত্রে সঠিক উত্তর কী হবে না 22 দাগে সঠিক উত্তর হবে অপশান এ, অর্থাৎ নানা সাহেব কিন্তু কানপুরের থেকে কিন্তু নেতৃত্ব দিয়েছিলেন এই 1857 সালের বিদ্রোহের সময়। এখানে দেখো ডিটেলস কি বলা রয়েছে না নানা সাহেব ছিলেন পেশোয়া দ্বিতীয় বাজিরাওয়ের দত্তক পুত্র, এটা কিন্তু প্রশ্ন আসে। তিনি মহাবিদ্রোহের সময় কানপুরে একটি শক্তিশালী দুর্গ গড়ে তুলেছিলেন। নেক্সট তারপর 23 নম্বর প্রশ্ন কি বলছে না বৌদ্ধ ধর্ম ত্রিপিটক কোন লিপিতে লেখা বা কোন ভাষাতে লেখা অনেক সময় পড়ে। তো অপশান এতে হিন্দি, অপশান বিতে পালি, অপশান সিতে সংস্কৃত, নাকি অপশান ডিতে কী দেওয়া রয়েছে, অপশান ডিতে রয়েছে প্রাকৃত। এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে সকলে, এখানের মধ্যে তিনটার মধ্যেই সঠিক উত্তর হবে। কমেন্ট করো সকলে বৌদ্ধ ধর্মে যে ত্রিপিটক সেটা কোন লিপিতে লেখা। এক্ষেত্রে 23 দাগে সঠিক উত্তর যাওয়া অপশান বি, অর্থাৎ পালি ভাষাতে বা পালি ভাষায় কিন্তু এই ত্রিপিটকটি লেখা হয়েছিল বা লিপিতে। ওকে, এখানে ডিটেলস দেখো দেওয়া রয়েছে না বৌদ্ধ ধর্মের যে ত্রিপিটক, এই ত্রিপিটক হলো বৌদ্ধ ধর্মের পবিত্রতম গ্রন্থ এবং এটি 3টি ভাগে বিভক্ত। কি কি 3টি পিটক, একটা হচ্ছে সূত্র পিটক যেটি বুদ্ধের বাণী নিয়ে আলোচনা রয়েছে, দ্বিতীয় হচ্ছে বিনয় পিটক যেটা সন্ন্যাসীদের নিয়ম নিয়ে আলোচনা করা হয়েছে, এবং তৃতীয় হচ্ছে অভিধম্ম পিটক যেখানে বৌদ্ধ দর্শন নিয়ে আলোচনা করা হয়েছে। এগুলোও কিন্তু অনেক সময় প্রশ্ন এসে থাকে। নেক্সট তারপরে 24 নম্বর প্রশ্ন দেখো কী বলছে যে সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বন্দর কোনটি ছিল। ভিভিআই প্রশ্নটা করে রাখো, সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বন্দর কোনটি ছিল। অপশানগুলো দেখো, অপশান এতে লোথাল, অপশান বিতে কালীবঙ্গান, অপশান সিতে সুরকোটারা এবং অপশান ডিতে ধোলাভিরা বা ঢোলাভিরা। সেক্ষেত্রে 24 দাগের সঠিক উত্তর কী হবে, সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বন্দর কোনটি, আর 24 দাগের সঠিক উত্তর যাওয়া অপশান এ, অর্থাৎ লোথাল ছিল সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বন্দর এবং এটি সবথেকে প্রাচীনতম বন্দর, এটাও কিন্তু অনেক সময় পড়ে। দেখো কি বলা রয়েছে না সিন্ধু সভ্যতার লোথাল এবং রংপুরে ধানের ব্যবহারের নিদর্শন মিলেছে। নেক্সট 25 নম্বর প্রশ্ন এবং আজকে শেষ প্রশ্ন, এটাও কিন্তু রিপিটেড হয়েছে প্রশ্নটা ডাব্লিউবি কনস্টেবল এবং লেডি কনস্টেবল প্রিলিমস 2020-তে যে ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের অঙ্গীকার নেওয়া হয়। তো এটা কিন্তু সকলে কমেন্ট করো, কারণ এটার প্রশ্নের উত্তরটা আমি এর আগে করে দিয়েছি একবার। তো অপশানগুলো দেখে রাখো, অপশান এতে লাহোর, অপশান বিতে মাদ্রাজ, অপশান সিতে হরিপুরা এবং অপশান ডিতে কলকাতা। তো কোথায় পূর্ণ স্বরাজের অঙ্গীকার হয়েছিল কোন অধিবেশনে কংগ্রেসের, তো এটা অবশ্যই কমেন্ট করে সকলে জানাবে। তো এই ছিল আজকে মোট 25টি প্রশ্ন, তার মধ্যে 24টা করালাম এবং এটা একটা হোমওয়ার্ক হিসেবে তোমাদের রেখে দিলাম, কারণ যেহেতু এই প্রশ্নটা প্রথমেই একবার করে দিয়েছি। তো অবশ্যই সকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এর উত্তর সঠিক কী হবে। আর যারা চ্যানেলে নতুন আছো এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে রাখবে। আর ক্লাসগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তো আজকে ক্লাসটা এখানে শেষ করছি, পরবর্তী ক্লাস অবশ্যই নিয়ে আসবো খুব তাড়াতাড়ি এবং প্রত্যেক দিন ক্লাস হবে একদম হুবহু যেগুলো আসার মতো প্রশ্ন, রিপিটেড প্রশ্ন, বারবার যে প্রশ্নগুলো এসছে সেই প্রশ্নগুলো কিন্তু এই ক্লাসের মধ্যে দিয়ে তোমাদের সামনে শেয়ার করা হবে। আর প্রত্যেকটা ক্লাসের পিডিএফ সম্পূর্ণ ফ্রি অফ কস্ট দ্য ওয়েব এডুকেশন যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল সেখানে পেয়ে যাবে। অবশ্যই সেখানে সকলে যুক্ত হয়ে থাকো, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। ধন্যবাদ, জয় হিন্দ, সকলে সুস্থ থাকো, ভালো থাকো।